আজ তোমাদের নিয়ে যাব পাহাড়ের এক অফবিট গ্রামে নাম যার ঋষভ। শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে ওভারনাইট ট্রেন জার্নি। পরের দিন ট্রেন পেরোবে পাহাড়ের মধ্যে দিয়ে, চোখে পড়বে টানেল, নদী, সেবক স্টেশন, তিস্তা, করোনেশন ব্রিজ। এই সব কিছু পেরিয়ে মহানন্দা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে আমি নামবো মালবাজার স্টেশনে। তারপর গরুবাথানের অপূর্ব রাস্তা ধরে প্রথম গন্তব্য হবে হচ্ছে গরুবাথান পিকনিক স্পট। সেখানে চেল নদীর অপূর্ব কিছু দৃশ্য দেখাবো। তারপর পৌঁছে যাব আই লাভ অ্যাম্বিওক টি এস্টেট। সেখান থেকে স্ট্রেট যাব পাপড় খেতিতে। সেখানে চেল নদীর ধারে বসে সকালবেলার অল্প স্বল্প কিছু ব্রেকফাস্ট করব। তারপর লাভা ফলসের প্রেমে পড়ে লাভা পাইন ফরেস্টের কুয়াশায় মেখে পাহাড়ি গন্ধে ভিজে শেষমেশ পৌঁছে গেলাম পাহাড়ি অফবিট গ্রাম ঋষভ, যেখানে শুধু মেঘরাই কথা বলছে। এই সব গল্পই তো করতে আমি এসছি, তোমাদের হোস্ট ময়ূক। ওয়েলকাম টু মাই চ্যানেল পরিযায়ী পাখি। শুভ সন্ধ্যা, শুভ শারদিয়া সবাইকে। আর আজ হচ্ছে 22শে সেপ্টেম্বর 2025। গতকাল ছিল মহালয়, আর এই দেবীপক্ষের শুভ সূচনায় আমি শুরু করছি আমার এই উত্তরবঙ্গ সিরিজের এপিসোড 1। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, আর ঘড়ি কাটায় এখন বাজে হচ্ছে 6:40। পিছনে একটা অলরেডি লোকাল ট্রেন দিয়ে দিয়েছে, বাট তবে আমি পরের ট্রেনটা ধরবো। এই দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে শুরু হচ্ছে আমাদের এই যাত্রা, ডাউন বনগা লোকাল ধরে সোজা শিয়ালদা। এই যে সেই বিখ্যাত এসি লোকাল ট্রেন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়িয়ে আছে। এটা মনে মোস্ট প্রবাবলি রানাঘাট অবধি যাচ্ছে, আর এখনও আমাদের ট্রেন কিন্তু দেয়নি শিয়ালদা যাওয়ার গাড়ি। Volga local is arriving on platform number 2. শহরের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশনে নেমে গেছি, শিয়ালদা। এখনও সময় হয়নি, এখন সময় ঘড়ি বলছে হবে 7:20, রাইট। আমার ট্রেন হচ্ছে ট্রেন নাম্বার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটি খুব সম্ভবত প্ল্যাটফর্ম নাম্বার 12 বা 14-এ দেবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এটা এখনও আইসিএফ কোচেই আছে, এলএইচবিতে এখনও কনভার্ট করেনি। এই হচ্ছে ব্যস্ততম রেলওয়ে স্টেশন শহরের। মানে কত লোক, বাপরে বাপ, সব সময় ভিড়। এইটা হচ্ছে শিয়ালদার ওয়েটিং রুম, এক্সিকিউটিভ লাউঞ্জও আছে এখানে, অভিবাদন। আর এখানে অনেক খাবারের জায়গাও আছে, তোমরা চাইলে এখানে যদি আগে চলে আসো তাহলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো। বিগত 5 বছরে কিন্তু শিয়ালদা স্টেশন অনেক আপগ্রেড করেছে। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে, ট্রেন নাম্বার 13149। ঠিক 8:30 কাটায় কাটায় ছেড়ে দিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা। আর এখান থেকে শুরু হলো এক নতুন যাত্রা পাহাড়ের পথে। তারপর প্যাসেঞ্জারদের সাথে গল্প করতে করতে এবং ট্রেন ব্লগ শ্যুট করে হয়ে গেল ডিনার করার টাইম। ডিনারে ছিল পনির এবং পরোটা। যেহেতু এই ট্রেনে কোনো প্যান্ট্রিকার নেই, আমরা ফলত ঘর থেকেই খাবার দাবার নিয়ে এসেছিলাম। তবে এই ট্রেন নাম্বার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জন্য একটা ডেডিকেটেড ব্লগ আমি আলাদা ভিডিওতে দেব। আর এখন অনেক রাত হয়ে গেছে, চলো কালকে সকালবেলা আবার দেখা হবে তোমাদের সবার সাথে। রাতের অন্ধকার পেরিয়ে উঠছে সূর্য, ওই যে সূর্য মামা দেখা দিয়েছে। ট্রেনের ছন্দে জেগে উঠছে সকাল, আর আমাদের এই গল্প। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে নিয়ে একটা ডেডিকেটেড ফুল ব্লগ আমার চ্যানেলে কিন্তু শিগগিরই আসবে। সেখানে টোটালি আমি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ব্যাপারেই ভিডিওটা বানিয়েছি। আর এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু একদম কারেক্ট টাইমে রয়েছে, উত্তরবঙ্গতে অলরেডি ঢুকে গেছে। আর কিছুক্ষণ বাদেই শিলিগুড়ি স্টেশন প্রবেশ করবে। ট্রেন আমাদের শিলিগুড়ি জাংশনে পৌঁছে গেছে একদম এক্স্যাক্ট কারেক্ট টাইমে। ট্রেন কিন্তু লেট করেছিল, বাট নকশালবাড়ির পরে ঠিক মেকআপ দিয়ে দিয়েছে। এই ট্রেনের অবশ্য অনেক লুজ টাইম ধরা থাকে, কারণ বাগডোগরা থেকে শিলিগুড়ি অবধি মাত্র 10 কিলোমিটার। সো
এই ট্রেন মেকআপ দিয়ে দিয়েছে। এই মুহূর্তে শিলিগুড়ি জাংশনে দাঁড়িয়ে আছি, আর ওয়েদার কিন্তু ক্লিয়ারই আছে, মানে ওভারকাস্ট কন্ডিশন বলতে পারো। আকাশের কন্ডিশন হচ্ছে এরকম। শিলিগুড়ি ছেড়ে ট্রেনটা ধীরে ধীরে ঢুকে পড়ছে প্রকৃতির কোলে। জানলার বাইরে ধরা দিল কখনো নদী ব্রিজ বা কখনো উত্তরবঙ্গের সবুজ চা বাগান। তারপর হঠাৎ ট্রেন ঢুকে পড়ে এক অন্ধকার টানেলে। কয়েক মুহূর্তের অন্ধকার, তারপরই হঠাৎ সামনে আলোয় ভেসে ওঠে সামনের দৃশ্য। কুয়াশায় ঢাকা সেই পাহাড়, পাখির ডাক, হাওয়ায় মৃদু ছোঁয়া। মনে হয় এই পথটাই যেন এক গল্প, এক গল্প যেখান থেকে শুরু হয় আমাদের পাহাড় যাত্রা। ধীরে ধীরেই ট্রেনটা পেরিয়ে যাচ্ছে মহানন্দা নদীর উপর দিয়ে। কিছুক্ষণের মধ্যেই দেখা দেয় সেবক স্টেশন। পাহাড়ের দরজা যেন খুলে গেল ধীরে ধীরে। তিস্তা, ওয়াও, তিস্তা কাশফুল হয়ে রয়েছে তিস্তার সামনে। দুপাশে বড় বড় পাহাড়, মাঝখানে তিস্তা, আর দূর থেকে একদম দূরে করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে। ওই করোনেশন ব্রিজ দিয়ে আগে বহুবার গেছে সিকিমে, কিন্তু এইবার এই পথে আছি আমরা। আর করোনেশন ব্রিজ ঠিক উল্টো দিকে দূরে রাস্তাও দেখা যাচ্ছে, অসাধারণ। এইখানে ট্রেন 40 থেকে 45 কিলোমিটার পার আওয়ার অবধি ম্যাক্সিমাম স্পিড তুলবে, কারণ যেহেতু এটা জঙ্গল এরিয়া, ফরেস্ট এরিয়া, এখানে হাতি ময়ূর অনেক সময় ট্র্যাকে চলে আসে। তো তাই জন্য 45-এর উপরে স্পিড খুব একটা তুলবে না যতক্ষণ এই মহানন্দা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেনটা যাবে। ফাইনালি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, নিউমাল জাংশন। ফার্স্ট টাইম এলাম, আর এখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের হল টাইম হচ্ছে 2 মিনিট। এই জাস্ট ছাড়বে, সিগন্যাল দিয়ে দিয়েছে। সো টাটা বাই বাই করে দিই কাঞ্চনকন্যাকে। এই নিউমাল জাংশন স্টেশনটার পুরো বাদিকটায় পুরোটাই চা বাগানে ঘেরা, আর ডান দিকটা শহর। এটা হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টার এরিয়াটা, ওয়েটিং রুম। এই আমাদের গাড়ি এলো 10টা 7। এই ওয়াগনার করে আমাদের আজকে যাত্রা শুরু। চলো। তবে এই জার্নির গল্প শুরু করবার আগে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। তোমরা যদি কালিম্পং ডিস্ট্রিক্টের লাভা, লোলেগাঁও বা ঋষভ আসতে চাও, তার জন্য তোমাদেরকে প্রথমে আসতে হবে এনজিপি স্টেশন বা শিলিগুড়ি অথবা নিউমাল জাংশন। এনজিপি বা শিলিগুড়ি থেকে তোমরা যদি তোমাদের লাভার জার্নি স্টার্ট করো, তাহলে সেক্ষেত্রে দূরত্ব পড়বে 100 থেকে 105 কিলোমিটার। কিন্তু নিউমাল জাংশন থেকে তোমরা যদি লাভা যাও, তাহলে সেখান থেকে পড়বে দূরত্ব 60 কিলোমিটার। মানে তোমরা অনেকটা এগিয়ে গেলে, আর টাইমটাও সেভ হলো। এনজিপি থেকে যদি লাভা যেতে চাও, তোমরা শেয়ার গাড়ি করেও যেতে পারবে। সেখান থেকে পার হেড 360 টাকা করে পড়বে, অথবা রিজার্ভ গাড়ি করে যদি যেতে চাও, সেই ক্ষেত্রে 3.5 থেকে 4.5 টাকা করে পার হেড পড়বে। আমরা নিউমাল জাংশন থেকে লাভা হয়ে ঋষভ যাচ্ছিলাম, আর আমরা রিজার্ভ গাড়ি করেছিলাম। সেই ক্ষেত্রে আমাদের পড়েছিল পার ডে 3000 টাকা করে। ছোট গাড়ি ছিল ওয়াগনার। তবে লাভা বা ঋষভ যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে সেবক কালীবাড়ি করোনেশন ব্রিজ কালিম্পং হয়ে, আরেকটা হচ্ছে ভায়া গরুবাথান হয়ে, যে রাস্তাটা ওদলাবাড়ি বাগড়াগোট হয়ে গরুবাথান যাচ্ছে, সেই রাস্তাটা। এইবার আমরা নিউমাল জাংশন থেকে গরুবাথান দিয়ে যাচ্ছিলাম, যেটা আমার কাছে খুবই একটা নতুন অভিজ্ঞতা। গরুবাথানের রাস্তাটা যেন পাহাড়ি আগমনী সুর। এখনো তেমন উঁচু পাহাড় শুরু হয়নি, তবু বাতাসে এক অচেনা শীতলতা। সবুজে ভরা রাস্তাগুলোর ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে প্রকৃতির কোমল সৌন্দর্য। গাড়ি চলছে আঁকাবাঁকা পথে, কোথাও নদীর কলতান, কোথাও গাছের ডালে রোদ ঝলমল। দূরে মেঘের ফাঁক দিয়ে পাহাড়ের ছায়া দেখা যায়। মনে হয় প্রকৃতি আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে, আমাদের স্বাগত জানাচ্ছে। এই পথেই শুরু হচ্ছে পাহাড়ের এই গল্প, এক ধীরে খোলা অধ্যায়। আর এই বলতে বলতেই চলে এলাম আমরা গরুবাথান পিকনিক স্পটে, যেখানে চেলখোলাকে আরো কাছ থেকে দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে আসলাম আমরা এই গরুবাথান পিকনিক স্পটে, মানে মেন রোড থেকে গাড়িটা একটুখানি নিচের দিকে নামলো, আর এই হচ্ছে জায়গাটা। দারুণ, বেশ খোলামেলা জায়গা,
আর এখান থেকে কিন্তু নদীর পুরো সাউন্ডটা পাওয়া যাচ্ছে ওই যে দূরে। আর আকাশ কিন্তু ক্লিয়ারই আছে, হ্যাঁ অল্প মেঘ আছে। এই সময় তো অল্প মেঘ থাকবেই না, কেন এখনো তো সেপ্টেম্বর মাস চলছে। দেখাচ্ছি নদীটা, এখানে কিন্তু কাশফুলও হয়েছে, বেশ ভালো লাগছে। আগে দেখতে পাচ্ছি এখানে কিছু লোকাল লোকজন স্নান বান করছে, ও দারুণ লাগছে। দেখো জায়গাটা সুন্দর না? গরুবাথান পিকনিক স্পট। ওই থেকে নদীর স্রোত প্রচণ্ড হাই, এই দিকে ফ্লো করছে, মানে স্ট্রিমটা হচ্ছে এই দিকে, আর এদিকে কিছু লোকাল লোকজন স্নান করছে। গরুবাথানে নদীর ধারে এই শান্ত মুহূর্তগুলো যেন চোখে লেগে থাকবে সারা জীবন। তবে এবার আবার রওনা হতে হবে, সামনে আরও পথ, আরও দৃশ্য, আরও গল্প রয়েছে। এখনই বেরিয়ে যাচ্ছি এখন আমরা গরুবাথান পিকনিক স্পট থেকে। চলো। গরুবাথানের পথটা যেন এক নতুন গল্পের সূচনা। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে পাখির ডাক, রোদ ঝলমলে সকালে পাহাড়ের ছোঁয়া আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। সবুজে মোড়ানো রাস্তাটাও যেন নিজের ছন্দে বয়ে চলেছে, বাঁকে বাঁকে হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে অচেনা গন্ধ। দূরে পাহাড়ের ঢালে দেখা যাচ্ছে ছোট ছোট গ্রাম, আর কোথাও ঝর্ণার শব্দ মিলিয়ে যাচ্ছে সেই শান্ত পরিবেশ। রাস্তার দুধারে গাছের সারি যেন অভ্যর্থনা জানাচ্ছে আমাদের। সূর্যের আলো গাছের পাতার ফাঁক বলে নাচছে গাড়ির কাছে। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে আঁকছে এক জীবন্ত ছবি। গরুবাথান পেরিয়ে যখন গাড়ি এগিয়ে চলে, মনে হয় যেন ধীরে ধীরে শহরের কোলাহল পিছনে পড়ে যাচ্ছে, আর সামনে খুলে যাচ্ছে এক শান্ত নির্মল নির্জন পৃথিবী, যেখানে পাহাড়, মেঘ আর হাওয়া মিলে গড়ে তোলে প্রকৃতির সবচেয়ে সুন্দর সুর। আর একটা বাঁক উপরে উঠলেই ওই দিক দিয়ে ওই অ্যাম্বিয়ক টি এস্টেটের ভিউ পয়েন্টটা আছে। কানে একটুখানি তালা পড়ে গেছে আর কি। অসাধারণ জায়গা, মানে এটা তো আমার ফার্স্ট টাইম এই গরুবাথান রাস্তা দিয়ে, কিন্তু জায়গাটা সত্যি বলছি, মানে যারা যারা আসোনি তোমরা অবশ্যই এসো। দারুণ জায়গা, রাস্তা এতটা চওড়া, আর মানে অন্য জায়গার পাহাড়ের রাস্তাগুলো কীরকম হয়, মানে একটু খাড়াই থাকে, দুধারে পাহাড়গুলো বোঝা যায়, আর এখানে যে পাহাড়গুলো না একটু দূরে দূরে, আর দুদিকে পুরো মানে চা বাগানের গালিচা একদম, মানে টি গার্ডেন, অ্যাকচুয়ালি টি গার্ডেন প্রপার এখান থেকে বোঝা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। জাস্ট এইখানে দেখো, এখানে একটা বুদ্ধ মূর্তি আছে, এখানে জাস্ট একটা প্রেইং স্টেশন বলতে পারো। দারুণ জায়গা, দারুণ। আকাশ কিন্তু আমাদের ফরে আছে, বৃষ্টি হলে এই জিনিসটা উপভোগ করতে পারতাম না। অসাধারণ লাগছে। মনে হচ্ছে এখানে একটু বসে থাকি কিছুক্ষণ, 5-10 মিনিট। খুব সুন্দর লাগছে জায়গাটা। উল্টো দিকে পাহাড়টা দেখো। এই মুহূর্তে এসছি জাস্ট উপরের পার্টটাতেই, আই লাভ অ্যাম্বিয়ক যে ভিউ পয়েন্টটা আছে ওই ভিউ পয়েন্টটাতে এসছি। আই লাভ অ্যাম্বিয়ক টি এস্টেটের ঠিক এই ভিউ পয়েন্টের এখানে এই ভানুভক্ত আচার্যর এই স্ট্যাচুটা যেটা আছে, ইনি কি করেছিলেন, ইনি রামায়ণটাকে নেপালিতে ট্রান্সলেট করে লিখেছিলেন। এনার স্ট্যাচুটাই এখানে দেওয়া আছে, আর ইনফ্যাক্ট এনার হাতে বইটাও
যেটা আছে। রাস্তাটা দেখছো, মানে টু সাম এক্সটেন্ট আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে এটা ওয়েস্ট বেঙ্গলের পার্ট নয়, বিকজ ওয়েস্ট বেঙ্গল হলে এতটা পরিষ্কার থাকতে পারে না জায়গাটা। মানে দার্জিলিংয়ের রোহিণীতেও তো উঠেছি, মিরিক দিয়েও গেছি ওদিকটায়, তবে মানে ওই দিকটা এতটা পরিষ্কার নয়। পুরো মনে হচ্ছে সিকিমের দিকটা যতটা পরিষ্কার থাকে রাস্তাঘাটগুলো, আর এই প্রাকৃতিক সৌন্দর্য দারুণ দারুণ। এখানটা দেখো নিচটা, একটা জিনিস দেখাই, সেইটা হচ্ছে এই যে জায়গাটা দেখছো নিচটা পুরোটা কিন্তু চা বাগান, পুরোটা। আমি একটু জুম করেও দেখাই, এই পুরোটা চা বাগান, পুরোটা। আর দূরে যেই নদীর সাউন্ডটা শোনা যাচ্ছে, যেটা প্রথমে দেখালাম গরুবাথান পিকনিক স্পট, ওই নদীর আওয়াজটা আসছে, আর দূরে হচ্ছে এই পাহাড়টা। অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ। রাস্তাটা যেন পাহাড়ের বুকে এক আঁকাবাঁকা স্বপ্নের মতো খুলে যাচ্ছে ধীরে ধীরে। জানলার বাইরে ছুটছে সবুজ বন, চা বাগান, হাওয়ার দোলায় দুলছে শাল সেগুনের ডালপালা। সূর্যের আলো কখনো মুখে পড়ছে, আবার মেঘ এসে ঢেকে দিচ্ছে সবটা। ঠিক যেন প্রকৃতি নিজেই এক নিঃশব্দ গল্প বলছে আজ। কোথাও পাহাড়ের গায়ে বৃষ্টির রেখা ঝরে পড়ছে, কোথাও আবার ছোট কোনো ঝর্ণা হেসে উঠছে পাহাড়ের ধারে। এই পথ যেন ক্লান্তি নয়, এক অন্তহীন শান্তির খোঁজ। গাড়ি এগোচ্ছে, সামনে আরো গভীর সবুজ, আরো কুয়াশা, আরো নীরবতা। এই আঁকাবাঁকা পথের প্রতিটা বাঁকে নতুন একটা কবিতা লুকিয়ে আছে, প্রকৃতির লেখা, বাতাসের ছোঁয়ায় গাওয়া। আর তারপর যখন পৌঁছে যাচ্ছি পাপড় খেতি, চারপাশে ছড়িয়ে যাচ্ছে চেল নদীর মিষ্টি ধ্বনি। সকালের রোদ নরম হয়ে পড়ছে গাছের পাতায় পাতায়। এইটা হচ্ছে চেল ব্রিজ। আর পাপড় খেতিতে গিয়েই ব্রেকফাস্টটা সেরে ফেলবো। আর নিচে দেখো এই যে চেল খোলা, খোলা মানে নদী, চেল নদীর স্রোতের জোর দেখো। যেহেতু বর্ষাকাল, এই নদী কিন্তু যথেষ্ট জল বেড়ে গেছে এই নদীতে। এখানে জলের কালারটা না মানে পুরো নীলছে না, একটু গ্রিনিশ। আর যে ফোমটা তৈরি হচ্ছে পুরো হোয়াইট একদম। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, বাট পুরো গ্রিন কালারের জলটা, আর ক্লিয়ার গ্রিন, নট ডার্টি গ্রিন, ক্লিয়ার। বাই দা ওয়ে একটু আলাপ করিয়ে দিই, এই কাকিমা হচ্ছে আমাদের ট্রেনের কো প্যাসেঞ্জার ছিল, ওনাদেরও ঋষভে হোমস্টে আছে। নামটা কি হোমস্টে? আনন্দিত। আনন্দিত, নতুন হোমস্টে। নেক্সট টাইম যখন যাবো ঋষভে অবশ্যই করে ওই জায়গাটা আমি কিন্তু দেখাবো। আর এনার হাজব্যান্ডও ছিল আমাদের সাথে কো প্যাসেঞ্জার, দারুণ এনজয় করেছি আমরা ফুল ট্রেন জার্নিটা। আবার দেখা হয়ে গেল এই চেল নদীর সামনে। আর এইখানটাতেই বজরংবলির একটা মন্দির আছে। এই হচ্ছে সেই বজরংবলির মন্দির। দারুণ লাগছে। আর এখানে বেশ একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। এতক্ষণ সমতলে যেরকম একটা গরম হাওয়া দিচ্ছিল, রোদের তাপ ছিল, এখানেও আছে রোদের তাপ, বাট অ্যাট দ্য সেম টাইম একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। এইখানের যে বাঁকটা আছে না রাস্তার, এই যে বাঁকটা এসে ওইদিকে চলে যাচ্ছে, এই বাঁকটা অনেকটা সেই রোহিণীর যে বাঁকটা আছে, রোহিণীর যে ফলসটা, ঠিক ওইটার কথাটা একটু মনে করিয়ে দিচ্ছে। এই চেল নদীর সামনে আমরা এখন ব্রেকফাস্ট সেরে ফেলি। ব্রেকফাস্টে চেল নদীর ধারে বসে এক কাপ গরম কফিতে চুমুক দিয়ে সাথে নিয়েছিলাম চিকেন মোমো। তবে মোমোর কোয়ালিটিটা আমার একদমই অ্যাভারেজ লেগেছে। চলো তাহলে বেরিয়ে পড়া যাক আবারও ঋষভের উদ্দেশ্যে।
তোমাদের জানানো হয়নি, আমাদের এইবারের সাথী হচ্ছে ওয়াগানার, আর এই ওয়াগানারের সারথি হচ্ছে পাওয়ানদা। পাওয়ানদার ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সেও থাকবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিও। উনি কিন্তু খুবই ভালো গাড়ি চালান, তার দক্ষ হাতে আমরা কিন্তু দারুণ ট্যুর করছি। যত উপরে উঠছি ওয়েদার কিন্তু ক্রমশ চেঞ্জ হচ্ছে, পুরো মেঘে ঢেকে গেছে চারিদিকটা। উত্তরবঙ্গ সিরিজের এপিসোড 1 কেমন লাগছে অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লেগে গেলে লাইকটাও দিতে কিন্তু ভুলো না, ইচ্ছে হলে সাবস্ক্রাইবটাও করে যেও। এরকম কিন্তু ট্রাভেল রিলেটেড কন্টেন্ট আমি আরও অনেক আনবো। এই মানে এই ল্যান্ডস্কেপটায় 3টে সিন আছে। এখান থেকে একটা রাস্তা, তারপরে ওই যে রাস্তাটা যাচ্ছে, অ্যান্ড লাস্ট ওই জায়গাটা, আর উপরটায় কিন্তু পুরোটা ধূসর মেঘ। আমি আরেকবার জুম করে দেখাই, এইখান থেকে গাড়ি আসছে, তারপরে ওইখান থেকে দুটো গাড়ি যাচ্ছে, আর একটু যদি আমি জুম করি তাহলে এইখানটায় পুরো জিগজ্যাগ দেখা যাচ্ছে, আর এখানটায় কিন্তু অদ্ভুতভাবে রোদ পড়েছে, আর পুরোটা মেঘ করে এসছে আকাশটা, আর এই হচ্ছে চারিদিকটা। অসাধারণ না? তবে যারা ভিডিওতে ইনফরমেশন চাইছো তারা ভিডিওর ইনফরমেটিভ পার্টগুলোতে এগিয়ে যাও, আর যারা প্রকৃতিকে ভালোবাসো আমার মতন তারা আমার সাথে থেকে যাও, গল্পটা শুনতে থাকো, রাস্তা দেখতে থাকো, মনে হবে তুমি এই জার্নির একটা অংশ। সামনে দেখছো রাস্তাটা চারিদিকটা কিরকম মেঘে ঢেকে যাচ্ছে, আর এই রাস্তাটার জন্যই তো আসা এত দূর। আর আমার কাছে কিন্তু গন্তব্যের চেয়ে এই রোড জার্নিটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গন্তব্যতে না পৌঁছেই যাবো একটা না একটা টাইমে, কিন্তু এই যে রাস্তাটা যাচ্ছে, এই যে মেঘগুলো কথা বলছে একে অপরের সাথে, এই দৃশ্য কিন্তু আর হয়তো কখনো ফিরে পাবো না। এই রাস্তা দিয়ে হয়তো ফিরবো, বা এই রাস্তা দিয়ে আবারও কখনো না কখনো যাব, কিন্তু এই দৃশ্য কি দেখতে পাবো সেটাই তো একটা কোয়েশ্চেন মার্ক। এতক্ষণ মেঘে ঢাকা ছিল পুরো চারিদিকটা, আর হঠাৎ করে এখন আবার রোদ চলে আসলো। আচ্ছা, সব পথে কি শুধু গন্তব্যের দিকে ছোটে? মাঝে মাঝে কিছু মুহূর্ত থাকে যা জোর করে থামিয়ে দেয়, যেমন ধরো এই আওয়াজটা আর এই দৃশ্যটা। রাস্তায় আবারও দাঁড়িয়ে পড়লাম একটা অসাধারণ জিনিস দেখে, আবার শুনতেই পাচ্ছ। এই দেখতেই তো পাহাড়ে আসা। এই ফলসটা কিন্তু অন্য সময় দেখতে পাবে না তোমরা, কারণ এই ফলসটা কিন্তু বর্ষাকালেই দেখতে পাওয়া যায়। আর লাস্ট উইক বা কাল পরশুর মধ্যে যে বর্ষা হয়েছে, এই ফলসটাই হচ্ছে তার প্রমাণ। এই জলটা রাস্তার ওই পার দিয়ে পুরো নেমে চলে যাচ্ছে। অসাধারণ, অসাধারণ। দুর্দান্ত লাগছে, মানে অসাধারণ। চারিদিকে ভিউটা এত সুন্দর, সেই ভিউটা এদিকটা? মানে এখানে একবার আসতেই হবে, না আসলে। আচ্ছা, এই ফলসটা কি শীতকালে দেখতে পাওয়া যাবে? অবশ্যই নিশ্চয়ই কিছুটা দেখা যাবে, কারণ এখন তো মোটামুটি বর্ষা তো আর নেই, তাতে যা মানে দেখা না, যাচ্ছে এই ফলসটা। ঝর্ণাটা তো বর্ষারই এফেক্ট, নাহলে এত এইটুকু ছোট জায়গার মধ্যে তো এতটা ঝর্ণার ফোর্স মানে হতে পারে না। আমরা না, পেলিংয়ে কাঞ্চনজঙ্ঘা ফলস যেটা দেখেছি, মানে প্রায় একই রকম লাগছে দেখতে। অসাধারণ ফলসটা, মানে এত সুন্দর রাস্তার একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে এত সুন্দর একটা ফলস, সত্যি মানে না দেখলে মানে বিশ্বাস করা যায় না, এত সুন্দর, অসাধারণ। চলো এবার দেখি ডাইরেক্ট হোমস্টে না আরো এরকম কিছু রাস্তার মধ্যে নমুনা দেখতে পাই কিনা। তবে ফার্স্ট ক্লাস ঠান্ডা জলের যে ছাপটা, আর এই যে নিচ দিয়ে যাচ্ছে জলটা, ঝর্ণার জলটা ওই দিক থেকে বয়ে রাস্তার তলা দিয়ে নিচ দিয়ে চলে যাচ্ছে। ঝর্ণার সুর পিছনে ফেলে গাড়ি আমাদের আবার ধীরে ধীরে উঠছে পাহাড়ের পথে। সামনে লুকিয়ে আছে মেঘের রাজ্য লাভা, আর তারপরেই ঋষভ। রাস্তাটা যেন এক একটা তুলোর মতো মেঘে ঢেকে যাচ্ছে,
জানলার বাইরে শুধু ধোঁয়াটে সাদা, মাঝে মাঝে গাছের ছায়া ভেসে উঠছে, আবারও হারিয়ে যাচ্ছে। হাওয়ায় কুয়াশার গন্ধ আর সেই ঠান্ডা স্পর্শ যেন গাল ছুঁয়ে বলে যাচ্ছে, স্বাগত পরিযায়ী পাখি, তুমি প্রকৃতির কোলে ঢুকে পড়েছো। কোথাও দূরে শোনা যাচ্ছে ঝর্ণার শব্দ, আবারও কোথাও পাখির ডাক মিশে যাচ্ছে মেঘের গর্জনে। এই রাস্তার গতি নেই, শুধু শান্তি, এক অদ্ভুত নীরবতা যেটা তোমার মনকেও ধীরে ধীরে নরম করে দেয়। পাহাড়ের বুক বেয়ে যখন গাড়ি ঘুরছে একের পর এক মোড়, মনে হচ্ছে যেন মেঘগুলো হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরছে। প্রতিটা বাঁকে, প্রতিটা নিঃশ্বাসে শুধু প্রকৃতি আর অনুভব। এই পথটাই তো আসল যাত্রা। এই মেঘেই লুকিয়ে আছে ঋষভের গল্প। 1:30 বাজে আর এখন আমরা লাভা প্রবেশ করলাম। আর পুরো লাভা প্রবেশ করেই কিন্তু চারিদিক পুরো মেঘে ঢেকে গেছে। কিন্তু আজকে লাভা মোনাস্ট্রি যাব না, লাভা মোনাস্ট্রি কাল যাব। আর এখন ডিরেক্ট আমরা যাব ঋষভে, আমাদের হিমালয়ান হাট হোমস্টেতে। রাস্তাটা একবার দেখো, চারিদিকে মেঘে ঢাকা, পুরো চারিদিকে অন্ধকার মেঘে ঢাকা পুরো চারিদিকে। আর এই প্রেয়ার ফ্ল্যাগসগুলো এখানটায় দেখো, পুরো রাস্তা দেখাই যাচ্ছে না আগে কিছু। কেউ বলবে এটা বেলা 1:30 বাজে। দারুণ। এই মুহূর্তে এখন লাভা ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি আমাদের উপরে দাঁড়িয়ে আছে। আমি একটু নিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি লাভা টাউন। লাভা টাউনের ভিতর দিয়ে যাচ্ছি। আর লাভাতে আমি অনেকের মুখেই শুনেছি যে পুরো এখানে সবসময় মেঘ, ক্লাউডস, বাট সিরিয়াসলি বলছি, যখন এই এলাম না, এত মেঘ, হঠাৎ করে অন্ধকার, হঠাৎ করে এখানে রোদ্দুর, আর মেঘের খেলা তো এখানে চলছেই সবসময় 24x7। দারুণ জায়গা, দারুণ। আর একটা হালকা ঠান্ডাও আছে বেশ জায়গাটায়। কোথা দিয়ে না রাস্তা। যেটা লাভা বাজার থেকে নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। এইবার আবার আমাদের সারথীর দিকে এগোচ্ছি। উপরে ওয়েট করছে লাভা ট্যাক্সি স্ট্যান্ডে। লাভা বাজারে টেলারও রয়েছে, এখানে খাবার দোকানও আছে। ये मछली कितना करके है? 240 रुई है। और ये वाला? हाँ, 50 कि कितना करके? सेम। লাভা বাজারটাও একটু দেখা হয়ে গেল। এইবার লাভাতে থাকছি না আমরা, তবে এক ঝলক লাভা ভিতরের লোকাল বাজারটা কিরকম সেটাও একবার দেখার সুযোগ পেলাম। থাকলে ভালোই হতো, খারাপ না জায়গাটা। ছোটোখাটো টাউনের মতনই, সব কিছুই অ্যাভেলেবেল আছে এখানে। যত সন্ধে হবে বোঝাই যাচ্ছে আরও ঠান্ডা বাড়বে। লাভা কিন্তু দার্জিলিংয়ের থেকেও উঁচুতে। দার্জিলিং হচ্ছে 6700 সামথিং ফিট, আর লাভা হচ্ছে 7500 ফিট। আর আমরা যেখানে যাচ্ছি আজকে ঋষভ হচ্ছে 8500 ফুট উপরে। এইটাই হচ্ছে সেই বিখ্যাত লাভা ক্লক টাওয়ার। এই হচ্ছে লাভা ক্লক টাওয়ার। এবার গাড়িটা আমাদের ঢুকে পড়ছে লাভার সেই বিখ্যাত পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। দুধারে উঁচু উঁচু পাইন গাছ, মাথা ছুঁয়েছে আকাশ, বাতাসে মিশে আছে কুয়াশার গন্ধ, আর দূরে পাখিরা ডাকছে এক অদ্ভুত শান্ত সুরে। মুহূর্তটা যেন সত্যি থেমে আসছে, শুধু তুমি, এই প্রকৃতি আর নীরবতার গান। জানো, আমার মাঝে মাঝেই এটা প্রশ্ন হয়, কেন এত দূরে, কেন এই অফবিট জায়গায় আমি বারবার আসি?
উত্তরটা কিন্তু খুবই সহজ। এই দৃশ্যগুলোই আমার আসল সম্পদ। এই শান্তি, এই নিস্তব্ধতা, এটাই তো জীবনের প্রকৃত মানে। তোমরাই বলো না কেমন লাগছে এই পথটা? আসতে মন চাইছে না? তবে দেরি কিসের? বেরিয়ে পড়ো প্রকৃতির কোলে নিজের গল্পটা খুঁজে নিতে। দীর্ঘ পথ পেরিয়ে মেঘে মোড়ানো ঋষভে এসে থামলো আমার যাত্রা, যেন পরিযায়ী পাখি ফিরে এলো নিজের নীড়ে। ফাইনালি ঋষভ এসে পৌঁছালাম। আর আমাদের আজকে আস্তানা হচ্ছে এই হিমালয়ান হাট হোমস্টে। এবার দেখতে হবে কোন দিকটা বুকিং হয়েছে আমাদের, এই দিকটা না এই দিকটা। অসাধারণ জায়গাটা, এই দিকটা একবার দেখো জাস্ট। রুমটা হচ্ছে আমাদের আজকের আস্তানা। এই 301 পুরো উডেন ফিনিশ। ফার্স্টেই দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুমটা, এটা হচ্ছে বেসিন, কমোড আছে, গিজার আছে, এই হচ্ছে রুমটা। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যালকনি মতন আছে। হয়েছে? ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে? চারিদিকটা মেঘে পুরো ঢেকে আছে, অসাধারণ জায়গা। এখানে একটা দোলনা আছে, এখানের ভিউটাও অসাধারণ। এখানেই ব্রেকফাস্ট করব কালকে। দারুণ জায়গা। আর এই দিকটা দিয়ে কিন্তু পুরোটাই ভিউ, কিন্তু এখন যেহেতু চারিদিকটা পুরো মেঘে ঢেকে আছে কিছু দেখা যাচ্ছে না, তবে এটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। ঋষভের আকাশে মেঘগুলো যেন গল্প বলে যাচ্ছে, কখনো ধীরে ভেসে আসে, আবার হারিয়েও যায় পাহাড়ের কোলে। আলো ছায়ার এই খেলা, প্রকৃতির নিঃশব্দ সুর, মনে হয় সময়টা থেমে গেছে এই শান্ত পাহাড়ি বাতাসে। সময় এখন 2:30, আর আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। দেখা যাক লাঞ্চের স্বাদ কীরকম হয়, খাবার দাবার এখানকার। একটু আগে আগেই লাঞ্চ করে নিই, দেখি আমাদের রেস্টুরেন্টটা কীরকম। এই দিকটা দিয়েও ঢোকা যায়, আর এই দিকটা হচ্ছে স্ট্রেট, দেখতেই পাচ্ছ আই লাভ ঋষভের হচ্ছে ভিউ পয়েন্টটা ওখানে। हो गया खाना, हो गया आपका? আচ্ছা, খাওয়া দাওয়া করে দেখি একটু রেস্ট নিয়ে জায়গাটাকে একটু এক্সপ্লোর করব। এই হচ্ছে রেস্টুরেন্ট। বাহ, সুন্দর বেশ। এটা হচ্ছে একটা বড় টেবিল, অনেকে আসলে একসাথে ফ্যামিলি। ডাল, আলু ফুলকপির তরকারি, এটা কি বিনসের তরকারি, আলু ভাজা, বিনস নেই, আর পাহাড়ি শাক, ঢেকি শাক এরকম হয় না? কি শাক? আর এইটা এটা লাউ লাউ। লাউ লাউ আর এটা কি পাহাড়ি শসা? হ্যাঁ পাহাড়ি। সাদা। অনেক আইটেম, অনেক কিছু আইটেম আছে, পাঁপড় আছে, ভাত আছে। লেবু দেয়া। বাহ, পাহাড়ের কোলে গরম ভাত, টাটকা মাছ আর সবজির গন্ধে ভরে গেল দুপুরটা। খাওয়া দাওয়ার পর্ব শেষ। ভালো খেয়েছি, মানে ওরা কোয়ান্টিটিটা খুব বেশি বেশি করে দিয়েছে। ডালটা অসাধারণ হয়েছে, ভাত, পাঁপড় ভাজা, তারপরে আলু ফুলকপির একটা তরকারি, আলু ভাজা, সাথে আরেকটা লাউয়ের তরকারি, স্যালাড দিয়েছিল, আর সঙ্গে দিয়েছিল রুই মাছ। ভালো, ওভারঅল ভালোই খেয়েছি, কোয়ান্টিটি অনেক বেশি দিয়েছে। এইটা হচ্ছে আমাদের হোমস্টের ঠিক বাইরের রাস্তাটা, যেটা আগেও আমি দেখিয়েছি। ঠিক এই দিকটা দিয়ে আমরা আসলাম, এইটা হচ্ছে আমাদের স্টে, আর এইটা হচ্ছে একই হোমস্টে, হিমালয়ান হাট হোমস্টে। আর এই হোমস্টের একটা ভালো ফেসিলিটি হচ্ছে নিচেই তোমরা দোকান পাবে, বিভিন্ন রকম, মানে কোল্ড ড্রিঙ্কস, সিগারেটস যদি কেউ খেতে চাও, ম্যাগি ফ্যাগি সব কিছুই অ্যাভেলেবেল আছে, স্টেশনারি শপ। এদিকে রেস্টুরেন্টটা, এদিকে একটা সিটিং
অ্যারেঞ্জমেন্ট টাইপের করা আছে, যেখানে তোমরা সন্ধ্যাবেলায় বসে বেশ আড্ডা দিতে পারো। আর রাস্তাটা তো খুবই সুন্দর, এখানে সবসময় মেঘ ভেসে যাচ্ছে। এই দিক থেকে একটা সিঁড়ি উঠে যাচ্ছে, ওখানে একটা দেখো হার্ট সাইন মতন করা আছে, ওখানটা হয়তো সন্ধ্যাবেলা লাইট টাইট জ্বলবে। ওখানটা তো মানে একটা সেলফি জোন টাইপের করা। তো সব মিলিয়ে ঋষভ কিন্তু বেশ দারুণ লাগছে আমার। এই জায়গাটায় শুধু একটাই খারাপ এইবারের, সেটা হচ্ছে আজকে রাত্রিবেলায় থাকবো, থেকে কাল বেরিয়ে পড়বো। আর একটা দিন যদি থাকতে পারতাম খুব ভালো হতো। আর এই হচ্ছে সেই বিখ্যাত আই লাভ ঋষভ সেলফি পয়েন্ট। এদিকটা থেকে কিন্তু পুরোটাই ভিউ, কিন্তু এখন পুরোটা জায়গাটা পুরো মেঘাচ্ছন্ন বলে দেখা যাচ্ছে না। আচ্ছা, এইটা হচ্ছে এই কাগিয়া গ্রাম পঞ্চায়েতের একটা ম্যাপ করা, ঠিক আছে? এই হচ্ছে সেই ম্যাপটা। আমরা সম্ভবত ওই জায়গাটা একদম টপে, এইটা হচ্ছে ঋষভ, ঠিক আছে? আর এখানে আরেকটা হোমস্টেও আছে, স্লিপিং বুদ্ধা, এই হোমস্টেটাও দেখেছিলাম। তারপরে এইদিকেও আরেকটা হোমস্টে আছে। এই দিক থেকে রাস্তাটা একটা নেমে যাচ্ছে, এদিকেও হোমস্টে। মানে জায়গাটা মানে এইখানটা পুরো হোমস্টে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দারুণ লাগছে আমার এরকম নিরিবিলি। আর সবচেয়ে মেন কথা হচ্ছে এখানকার এয়ারটা খুবই ফ্রেশ। এখন বাজে 4:07, মানে এখানকার যে আবহাওয়া, যে বাতাসটা এতটা ক্লিন, এতটা পিওর, আমি কি বলবো। এখানে দেখো অলরেডি দেখতে পাচ্ছ মেঘ ভেসে যাচ্ছে, এখানে মেঘেরা কথা বলছে এখানে। দারুণ জায়গা, দারুণ। লাস্টবার জুন মাসে পাহাড়ে এসেছিলাম বন্ধুদের সাথে, যথেষ্ট মজা করেছি, কিন্তু কোথাও না কোথাও ওই মেঘের যে আভাসটা, মেঘের একটু যে ছোঁয়াটা একটু কিন্তু কম পেয়েছিলাম। কিন্তু এইবার সেটা কিন্তু ডে 1 থেকে সম্পূর্ণভাবে মানে ফিল করছি আমি। দারুণ। এখানে কিন্তু রাস্তাটা পুরো নিচে নেমে যাচ্ছে। এইটা কি ফল বা ফুল? এটা ফলই সম্ভবত, একটু যদি কারোর জানা থাকে একটু আমাকে কমেন্ট সেকশনে জানিও। এইখানটা কিন্তু পুরোটা মেঘে ঢাকা, ঠিক আছে? আর এখানটা দেখো একটা গোল মতন গর্ত হয়ে রয়েছে, তার পিছনে কিন্তু ক্লিয়ার নীল আকাশটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু পুরো ধূসর মেঘ, ঠিক ওইটুকু জায়গা ক্যামেরা একটু ছোট দেখাচ্ছে, পিছনটা পুরো ক্লিন। এইখানটাও কিন্তু উপরটায় কয়েকটা বাড়িঘর আছে, এদিকটা সেই হোমস্টে। মানে সত্যি কথা বলতে মানে একটা জিনিস আমি ফিল করছি, মানে ডেলি লাইফ আমাদের এই কলকাতা শহরে মানে এমন একদিনও হয়নি যে আমি রাস্তায় বেরিয়েছি, হ্যাঁ, মানে সে ভোরবেলা হোক বিকেল 4টে হোক, যে রাস্তায় বেরিয়ে এরকম একটুখানি আমি হাঁটবো 5 মিনিট, একটা টোটো বা অটো যাবে না। সবসময় টোটোর হর্ন, অটো যাচ্ছে, মানুষজনের গিজগিজ করছে পুরো, আর কি বলবো। কিন্তু এখানটাতে মানে হাঁটছি, আমি শুধু একাই হাঁটছি, আর কেউ নেই। এখানেও একটা হোমস্টে আছে, মানিষা ইকোহাট। ঋষভে এখন অনেক হোমস্টে, অনেক অগন্তিক হোমস্টে, তবে হিমালয়ান হোমস্টেটা একটি অন্যতম সেরা হোমস্টে আমি বলতে চাই। বিকজ এমন একটা পজিশানে না হোমস্টেটা, মানে এই যে রাস্তার ডান দিক বাঁ দিক দুদিকটাই ওদের। আর শুধু হোমস্টে নয়, ওদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বাইরে দেখো। এখানে হয়তো কোনো কারুর হয়তো প্রাইভেট বাংলো বা বাড়ি আছে, এই দিকটা কিন্তু আরও নিচে নেমে যাচ্ছে। মানে এখানটা কিন্তু জঙ্গল বেসিক্যালি, মানে এখন আমি একা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। আর ঠান্ডা বলতে গেলে ঠান্ডা আছে এখানে। আমি হাত কাটা গেঞ্জি পরে বেরিয়েছি, কিন্তু এখানকার লোকাল লোকজনরা কিন্তু একটা হালকা জ্যাকেট হলেও গায়ে দিয়ে রয়েছে। আমি যেহেতু গরম থেকে এসেছি, এখন এই ঠান্ডাটা আমার গায়ে লাগাতে বেশ ভালো লাগছে। হয়তো একটু সন্ধ্যের দিকে যখন অন্ধকার হয়ে যাবে তখন হয়তো আমি জ্যাকেট ট্যাকেট গায়ে দেবো, বাট ঠান্ডা আছে। নেমে তো যাচ্ছি আমি, এবার ওঠার সময় অনেক কষ্ট হবে। পায়ে হেঁটে এক্সপ্লোর করতে যা মজা, মানে পাহাড়, মানে তোমরা যদি পাহাড়ে এসে পায়ে হেঁটে যদি এক্সপ্লোর না করো, আমি বলবো যে পাহাড়ে ঘুরতে আসাটা
50% হয়তো সম্পূর্ণ হবে, বাকি 50% অজানাই থেকে যাবে। কারণ পাহাড়কে চিনতে হলে না একটু পায়ে হেঁটে ঘুরতে হয় আমার মতে। পাহাড়ে গিয়ে হোটেলে হোমস্টেতে কাটিয়ে দিলাম, ওরমভাবে পাহাড় ঘোরা হয় না। পাহাড় ঘুরতে এসে একটু আশেপাশের অঞ্চলটা ঘুরবো, ওখানে লোকজনরা কি করে, কিভাবে খাওয়া দাওয়া করে সেইগুলো একটু দেখবো, লোকাল ফুড ট্রাই করব, এইগুলো নিয়েই তো এই গল্প। আর আমার এই যে চ্যানেল পরিযায়ী পাখি কিন্তু মানে যতই এরপর থেকে ভিডিও আসবে, এপিসোড আসবে, সবগুলোতে কিন্তু এরম টাইপেরই জিনিস থাকবে। পাহাড়কে কিভাবে চিনবো, নতুন অজানা জায়গাকে কিভাবে চিনবো, সেখানকার লোকাল খাবার দাবার, এগুলো নিয়েই কিন্তু টোটাল এই ট্রাভেল ব্লগের চ্যানেলটা। এই জায়গাটা দেখো, এতক্ষণ পুরো অন্ধকার দিয়ে হাঁটছিলাম, মানে উপর দিকে কিন্তু পুরো গাছ দিয়ে ঢাকা ছিল, ক্যানোপির মতন। এখানে দেখো আকাশ কিন্তু আবার অনেক ক্লিয়ার এখানটায়। মানে পাহাড়ের রূপ মানে মিনিটে মিনিটে বদলায়। মানে আমি যে হাঁটছি না, এই হাঁটলাম 5 মিনিট হাঁটার পরেই পরের যে ফেসটা, ওখানটা আবার পাহাড়ের রং বদলে গেল। অদ্ভুত। মানে পাহাড় যে কতটা রহস্যময়, কতটা সুন্দর, এটা তোমরা যদি পায়ে না হাঁটো না, তোমরা ফিল করতে পারবে না এটা। এইখানটার আকাশটা দেখে মনে হচ্ছে আবার পুরো শরৎকালের আকাশ, এখানটা দেখে মনেই হচ্ছে না যে পাহাড়ের আকাশ। দেখো জাস্ট আকাশটা, মনে হচ্ছে পুরো কলকাতার আকাশ, কিন্তু ওই দিকটা আবার দেখো পাহাড়ের আকাশ। কি ম্যাজিক্যাল না। হাঁটতে হাঁটতে ঋষভের আরেকটা হোমস্টের সামনেও চলে আসলাম। এই হোমস্টেটার নাম হচ্ছে HVH, হাইল্যান্ড ভিস্তা হোমস্টে ঋষভ। এই হোমস্টেটা কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে বাইরে থেকে, কি সুন্দর করে সাজানো দেখো, ফুলের টব গাছ, বাহ। এখানটা আবার গার্ডেন করা সুন্দর করে, ভেরি নাইস। এইখানটা হচ্ছে ভিউটা, নিচে মেঘ, উপরে শরতের আকাশ, আর সামনে পাহাড়। ভাই কি কম্বিনেশন, হ্যাঁ আলাদাই। চোখে একটু ক্লান্তি আছে অ্যাকচুয়ালি, কালকে ট্রেন ব্লগটা শ্যুট করে না একটু টায়ার্ড, ঘুমোইনি এসে থেকে, একেবারে রাত্রিবেলায় ঘুমোবো। এখানটার উল্টো দিকে দৃশ্যটা একবার দেখো, মানে এইখানটা থেকে কিন্তু মেঘটা সরে আসছে, আমি একটু স্টেবল রাখছি, মানে এটা কিন্তু টাইম ল্যাপস হচ্ছে না, দেখে মনে হচ্ছে মানে রিয়েল চোখে দেখে মনে হচ্ছে টাইম ল্যাপস হচ্ছে। দেখো ক্রমশ মেঘটা সরে আসছে, এখানে রয়েছে মেঘটা, দেখো এখানে চলে আসবে একটু বাদে। আমি কিন্তু কোনো টাইম ল্যাপস করছি না, আমার ভয়েস শুনেই বুঝতে পারছো আমি ভয়েস ওভারও দিচ্ছি না। আর এখানটা কিন্তু পাহাড়ের উপরে রোদ পড়ছে, আবার সাদা মেঘ, পিছনে দেখো চকচক করছে, এই যে হোয়াইট পার্টটা এটা কিন্তু গ্লেজ করছে। এখানে দেখো অলরেডি কালো মেঘটা এই লাল চালের এই বাড়িটার উপরটা পুরোটা ঢেকে দিচ্ছে আস্তে আস্তে, কেরমভাবে এগিয়ে আসছে দেখো, মনে হচ্ছে এই কালো মেঘটা পুরো এই জায়গাটাকে গ্রাস করে নিচ্ছে। যেইটুকু নীল পাটটা রয়েছে দেখো কিভাবে এগিয়ে আসছে দেখো, মানে মেঘেদের খেলা চোখের সামনে এখানে, অদ্ভুত ম্যাজিক। আর হয়তো 5 মিনিট দাঁড়িয়ে থাকলে এই কালো মেঘটা পুরো এই বাকি নীল পাটটাকে কিন্তু পুরো গ্রাস করে নেবে। এখানে কিন্তু নীল পুরো আকাশটা, এদিক থেকেও আবার মেঘ এগিয়ে আসছে, এদিক থেকেও মেঘ এগিয়ে আসছে, আর এখানে নীল আকাশ। পাহাড় প্রত্যেকবার মানে এই মাসে আসলাম, পরের মাসে আসলাম, মানে কখনো পুরনো হয় না। আর উত্তরবঙ্গ, মানে অনেকে বলবে উত্তরবঙ্গতে কি আছে, উত্তরবঙ্গতে এমন কি দেখার আছে। ভাই আমি এটুকু বলবো, উত্তরবঙ্গতে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু। প্রথম কথা এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, সেকেন্ড হচ্ছে এটা অনেকটাই কাছে, আবার এতটাও কাছে না যে মনে হয় যে একদম বাড়ির সামনে, ঠিক আছে। ওভারনাইট ট্রেন জার্নি আছে একটা এত সুন্দর, তারপরে তো এই প্রকৃতির কাছে নিজেকে মেলে ধরতে পারছি, এর থেকে বড় পাওনা আর কি বলো। ওখানে ওই দূরে পাহাড়টায় এখনো রোদ পড়ে আছে। এতক্ষণ একটু টাইম ল্যাপস
শ্যুট করছিলাম, শ্যুট করতে করতে দেখি এখন বাজে হচ্ছে 5টা 6, ঠিক আছে। এইখান থেকে একটা ভিউ দেখলাম, সেইটা হচ্ছে প্রথমত এই দিকে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে এখানে পুরো সোনালি আভা এখানে, আর এইখানটা দেখো পুরো নীলচে। আজকে নাকি কলকাতাতে, মানে গতকাল কলকাতাতে খবর পেলাম যে বীভৎস বৃষ্টি হয়েছে, নাকি ভাসিয়ে দিয়েছে। আর এই উত্তরবঙ্গে এই হচ্ছে ওয়েদারের কন্ডিশন, ওভারকাস্ট কন্ডিশন। বাট ওভারকাস্ট কন্ডিশন যে কতটা সুন্দর হতে পারে সেইটা কিন্তু এই আকাশটাই প্রমাণ দিচ্ছে। যাই এবার একটু হোমস্টের দিকে আবার ব্যাক করি, বিকজ অন্ধকার হয়ে যাচ্ছে। আর আমার সাথে দ্বিতীয় এখানে কেউ নেই, আমি এতটা পথ একা এসেছি। আর এখানটা দেখো দুধারে পুরো জঙ্গল, টোটালি ডেন্স ফরেস্ট। এবার এখানে কোনো বাড়িঘরও নেই আশেপাশে, তো অন্ধকার, মানে পাহাড়ের না অন্ধকারটা ছুপ করে নেবে। আর এইসব প্রাচীন সব বৃক্ষের মাঝে হঠাৎ যদি কোনো কালো জন্তু হানা দেয়, আমি এই লাল জামা পরে পালাতে পারবো না। তাই একটু তাড়াতাড়ি পা চালাই আর ফিরি আমার আস্তানায়। তবে সত্যি বলছি, দারুণ এনজয় করছি এই জার্নিটা। এখন ঋষভের সন্ধে নেমেছে, চারিদিকটা ঘন অন্ধকার, আর প্রকৃতির মাঝখানে শুধু আমরা। চারিদিক মেঘে ঢেকে আছে, ঠান্ডা কিন্তু বাড়ছে আস্তে আস্তে। আর সামনের দিকের শহরটা পাহাড়ে জ্বলে উঠেছে, দেখাচ্ছি আমি। ডিনারে খাচ্ছি আমরা চিকেন কষা, সাথে হাত রুটি, আলু ফুলকপির তরকারি, আর সঙ্গে সোয়াবিন। চিকেন কষাটা হেবি ঝাল হয়েছে। ডিনার সেরে রাতের ঘুম দিয়ে পরের দিন দেখা হচ্ছে নতুন এক পর্বে, যেখানে পরিযায়ী পাখি উড়ে বেড়াবে কালিম্পং এবং বার্মিকে। টিল দেন, সাইনিং অফ।